শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন? আমরা সবাই জানি তিনি খুব জেদি, খুবই সাহসী। এই মুহূর্তে বাস্তবতা হলো যে শেখ হাসিনা দিল্লিতে আছেন। শেখ হাসিনার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছে যে শেখ হাসিনার জন্য ভারতের কিছু করা উচিত। এমনকি সম্প্রতি যে রাহুল গান্ধী আমেরিকাতে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন স্পষ্টতই ইউনিট সরকারকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে, যা কিনা ভারতের জন্য খুবই ক্ষতিকর। এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক, শেখ হাসিনার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টি তিনি যত কূটনৈতিক তৎপরতার সঙ্গে এগিয়ে গিয়েছেন বা এড়িয়ে গিয়েছেন, এটি ওখানে যারা সংবাদ কর্মী ছিলেন বা যারা দেখেছেন তারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার সম্পর্কে আগামী দিনগুলোতে যদি তিনি ক্ষমতা আসেন সেটা আরো স্ট্রং হবে। এরপর শেখ হাসিনা সেখানে থেকে আমরা যে যাই বলি না কেন, তিনি কিন্তু তার কর্মকাণ্ড করে যাচ্ছেন। গোপালগঞ্জে এখনো পর্যন্ত একটা জেলা একটা অ্যাবসলিউটলি রাজনৈতিকভাবে সিমেন্টেড হয়ে আছে তার পক্ষে। এবং গোপালগঞ্জের এই যে সিমেন্টেড যে অবস্থা, এটি শরীয়তপুর, মাদারীপুর এই দুটো জেলাতেও খুব দ্রুত চলে আসবে। তারপর আস্তে আস্তে আর একটু এগিয়ে আগলঝাড়া হবে, তারপরে বরিশাল সদরে না গেলেও বাগেরহাটের দিকে যাবে, এরপর যশোরও তারা একটা শক্তিশালী অবস্থান করে ফেলবে 2-3 মাসের মধ্যে। এবং এই জন্য নেতাকর্মীদের সঙ্গে যে যোগাযোগ শেখ হাসিনা রাখছেন, তারপর বাংলাদেশে যারা লুকিয়ে আছেন তারাও যোগাযোগ রক্ষা করছেন, এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা তো জানেন যে জেলখানা এমন একটা জায়গা, ওখানে টাকা হলে সবকিছু করা সম্ভব। তো সেই জেলখানাতে বসে বরং আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা নিরাপদে নিশ্চিন্তে যেভাবে দলীয় কর্মকাণ্ড চালাতে পারবেন, এটি তারা যদি বাইরে থাকতেন এটি সম্ভব ছিল না। তাদের ভয় কাজ করতো, কিন্তু জেলখানাতে তারা অনেকটা নিরাপদ। যেহেতু এটি একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তাদের টাকা আছে, জনসমর্থন আছে, ফলে তারা ইতিবাচক হোক নেতিবাচক হোক, তারা সর্বোচ্চভাবে বর্তমান সরকার এবং আগামীতে যদি বিএনপি সরকার আসে তাদের 12টা বাজানোর জন্য সর্বশেষ চেষ্টা করবে। এটি হলো বাস্তবতা। এখন এই বাস্তবতার পরে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন? আমরা সবাই জানি তিনি খুব জেদি, খুবই সাহসী। অনেকে তাকে ঝগড়াটে বলেন, খোঁটা দেন কথায় কথায়, মানুষকে আঘাত করতে পছন্দ করেন। এবং তার চরিত্রের মধ্যে যে এটি তার মৃত্যু না হওয়া পর্যন্ত এই চরিত্রটি যাবে না। এবং যখন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার এই চরিত্রটি থেকে যায়। শেখ হাসিনার অবস্থা তদ্রুপ। তিনি মনে করছেন এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ক্ষমতা তার হাতে, এই তিনি এলেন। এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন, এটি সঙ্গত কারণে ভারতের পক্ষে তার প্রতি নির্ভর করার বা তাকে প্রমোট করার ক্ষেত্রে যাকে বলে ভারত তার উদ্বুদ্ধ করবে। কারণ তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাওমাও করে কান্নাকাটি করেননি, তিনি অনুশোচনা বোধ করেননি। এখন পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন, বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলোমেলো কথা বলেছেন। অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেক্টিভিটি রয়েছে ইংল্যান্ডে, ব্যবসায়িক মহলে, তারপরে শেষে রাজনৈতিক মহলে শেখ রেহানা এবং তার সন্তানদের, এর বাইরে ফিনল্যান্ডেও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে। আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই সম্ভ্রান্ত পরিবারে, এবং তিনি এর সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী। এই ইউরোপে যে তাদের যাকে বলা হয় কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন, একটা সিঙ্গেল যারা আমেরিকাতে থাকেন, দেখেন তো আওয়ামী লীগের কোন লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা, হতাশা আছে কিনা, বরং তারা
এই শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, আবার ফিরে আসবে, আবার তারা ক্ষমতা পাবে, আবার রাজনীতি করবে, এই ধরনের একটা উচ্চাভিলাষ তাদের মধ্যে কাজ করছে। এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি, সেই লবিটা এখনো পর্যন্ত তারা চালু রেখেছে। 2 নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিসিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেনি। আপনাদের বুঝতে হবে যে মিস্টার পিটার ডি হাস বলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেন, জো বাইডেন বলেন, তারা শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস চেয়েছিল যে চীনকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক, এই এতটুকুই শুধু তারা চেয়েছিল, এর বাইরে কিছু চায়নি। বরং শেখ হাসিনাকে সে 2014, 18, 24 এই ক্ষমতা রাখার জন্য আমেরিকা যে কৌশল করেছে দিল্লির যাকে বলা হয় গ্রিন সিগন্যাল বা দিল্লিকে খুশি করার জন্য, তার দ্বারা মূলত বিএনপির যারা লোকজন আছে, জামাতের যারা লোকজন আছে, তারা শুধু বারবার প্রতারিত হয়েছে। কিন্তু লাইন অফ যাকে বলা হয় ডিপ্লোম্যাসি, সেই লাইন অফ ডিপ্লোম্যাসিতে আমেরিকা কখনো বিএনপি বা জামাতকে গ্রিন সিগন্যাল দেয়নি। তারা যে কৌশলগুলো করেছে সেই কৌশলে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখার জন্য মূলত একটা সেফ এক্সিট দিয়েছে। তো যাই হোক, সেই অবস্থাতে যে শেখ হাসিনার পলায়নটি এবং গণ অভ্যুত্থানটি, এটি একেবারে অলৌকিক, অপ্রত্যাশিত। এবং এই সময়টাতে এটি হবে, এটি আমাদের স্বপ্ন ছিল, কিন্তু এটা যে বাস্তব হবে এরকম বাস্তববাদী রাজনীতিবিদ আমাদের মধ্যে কেউ ছিল না, কিন্তু ঘটনা ঘটে গেছে। এর আগে আমরা 1/11 সময় শেখ হাসিনার যে চরিত্র, সেই চরিত্র দেখেছি যে শেখ হাসিনা যখন দেশের বাইরে গেলেন তখন 1/11 সরকার প্রাণান্ত চেষ্টা করছে তিনি যেন দেশে না আসেন। তার টিকিট ক্যান্সেল করা হয়েছে এবং তিনি যেন বিমানে উঠতে না পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। সবকিছু করার পরেও তিনি কিন্তু সেই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে 1/11 সময় ইংল্যান্ড থেকে ঢাকাতে এসেছিলেন এবং তিনি গ্রেফতার বরণ করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই দেশ ছেড়ে যে তিনি বাইরে গিয়েছিলেন সেই বাইরে তিনি থাকেননি। অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি ভয় পেয়ে বাইরে চলে গিয়েছিলেন, তারপরে যখন দেখলেন যে বেগম জিয়া বাংলাদেশে আছেন, তো কাজেই রাজনৈতিকভাবে বেগম জিয়া ইতিবাচক অবস্থানে আছেন, তো এই কারণে তিনি আসছেন। ঘটনা যাই হোক না কেন তিনি এসেছেন। আবার এখন দেখেন যে অবস্থাতে সেই 1/11 আগের 1/11 পরের ঘটনায় ঘটেছে, তিনি পালিয়ে গেছেন, হেলিকপ্টার গুলো চলে গেছেন, যেটা শুনতে পাচ্ছি যে তিনি যেতে চাননি। তারপরে যেটা শুনতে পাচ্ছি যে জেনারেল ওয়াকার যখন ক্যান্টনমেন্টে সেই রাজনীতিবিদদের সাথে বৈঠক করছিলেন, তখন কিন্তু তিনি যখন চলে যান তখন তার কাছে খবর ছিল না যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। তো বোঝার চেষ্টা করেন যে দেয়ার ইজ এ হিউজ গ্যাপ, অর্থাৎ জেনারেল ওয়াকার যে বৈঠক করছিলেন রাজনীতিবিদদের সঙ্গে, তখন শেখ হাসিনাকে রেখে সেনাপ্রধান কি করতে পারেন এই বিষয়ে নিয়ে এক ধরনের আলোচনা হতে পারে, অথবা আরো অনেক কিছু হতে পারে, হোয়াটএভার মেবি। কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা চলে গিয়েছেন, এই জিনিসটি সেনাপ্রধান সঙ্গে সঙ্গে জানতে পারেননি। বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল। আগস্ট মাসের 5 তারিখে যেদিন শেখ হাসিনার পতন হলো, সেদিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণ ভাবে উত্তেজিত হয়েছিল, খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন। আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এই স্বপ্নে 2024 সনের আগস্ট মাসের 6 তারিখ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন। কিন্তু মাত্র 1 মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না। তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে, কবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে, এবং এখন যে চলমান পরিস্থিতিতে বিএনপি বিপদ এবং বিপত্তিতে পড়েছে, এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে,
এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোনো সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না। রাজপথে, সচিবালয়, বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি, তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে 11 যদি ধরেন, সেই 2006 থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে, সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না, সুযোগ দিতে চাই না। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের দেশে 2 থেকে 3% বা 4% ফ্লোটিং ভোটার থাকে, সমর্থক থাকে, যারা সবসময় করে কি যে দল জয়ী হয়, ক্ষমতা আসে, সঙ্গে সঙ্গে মানে মত পরিবর্তন করে তাদের দলের যোগ দেয়। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের 35% বলা হতো, 35% অন অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে। যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে, এখান থেকে 3 থেকে 4% অটোমেটিক্যালি আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে। তো এখন বিএনপির যেটা 30% ছিল, এখন সেটা 35% হয়ে গেছে।